আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় ব্যাপক জনসমাগম। জানা যায় মানুষের ঢল, এগুলো নিয়ে বাংলাদেশে অনেক রাজনীতি চলে, আমি সেটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা যা দেখলাম, সেখানে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বিবেচনা করা দরকার, সেটা নিয়েই আজকের এই ভিডিও। সেই বিষয়টা খুবই আপনারা জানেন অনেকটা, কিন্তু আমরা এর গভীরে কতটা যাই সেটা দেখা দরকার, যে বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ভালোবাসে এবং বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শক্তি কিংবা বিএনপি তাদেরকে কারা ভালোবাসে। এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে একটু আলোচনা করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রথমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে একটু স্মরণ করি। উনি 1943 সালে জন্মগ্রহণ করেন। ওনার বয়স 83 বা 84 হয়েছে। এবং গতকাল বর্নিল রহমান তার ফেসবুকে একটা পোস্টে খুব সুন্দর করে একটা জিনিস লিখেছেন। তার চট্টগ্রাম এবং ফেনীর সংযোগে যে শুভপুর ব্রিজ রয়েছে, কিভাবে তিনি 1971 সালের ঠিক 25শে মার্চ এই ব্রিজটা কেরোসিন আর 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 কয়লা দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এবং একটা ব্রিজ ধ্বংস করা, বুঝতেই পারছেন, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের যে যে মহাসড়ক, সেখানে যদি ব্রিজ ধ্বংস করে দেওয়া হয় কি অবস্থা হতে পারে যুদ্ধে। ঠিক পাকিস্তানি বাহিনী কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েও এই ব্রিজ ধ্বংস হয়ে যাওয়ার কারণে, ব্রিজ ধ্বংস মানে চলাচলের অযোগ্য করে দেওয়ার কারণে তারা আর চট্টগ্রামে পৌঁছতে পারেনি। ফলে দেখা গেছে যে চট্টগ্রামে আমাদের মুক্তিযুদ্ধ অনেক আগে সংগঠিত হয়েছে এবং এ নিয়ে অনেক কিছু আপনারা জানেন। কিন্তু আমরা এই যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের যে কাহিনী কালকে জানলাম বর্নিল রহমানের পোস্ট থেকে, সেটা আমার কাছে যে জন্য গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো, এই ইঞ্জিনিয়ার মোশাররফকে, একজন 83 বছরের বৃদ্ধ মানুষ, 24-এর জঙ্গি উত্থানের পর ওনাকে কিন্তু ইউনূসের ডাকাত বাহিনী গ্রেফতার করেছিল এবং নির্যাতন করেছে। শেষে ওনাকে জামিনে মুক্তি দিয়েছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে তো যতটুকু অপমান করা যায় তার চেয়ে বেশি করেছে। এবং আমরা এখন দেখছি যে বাংলাদেশের কারাগারে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে, এই ইঞ্জিনিয়ার মোশাররফ, সাথে আমির হোসেন আমু, শাহজাহান খান, কত কত মুক্তিযোদ্ধা, এমনকি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আরো অনেক, সবার নাম বলার এখানে দরকার আছে বলে মনে করি না। এইসব মুক্তিযোদ্ধাদের ইউনূস জেলে পুরেছে আর ছেড়ে দিয়েছে বাংলাদেশের সব জঙ্গি বাহিনীকে। কি বলবো, এসব আমরা স্মরণ করে এখন যতই দুঃখ পাই, বাংলাদেশে এই অবাস্তব ঘটনাগুলো ঘটেছে। এখনো আমির হোসেন আমু জেলে, এবং ইঞ্জিনিয়ার মোশাররফ নিশ্চিতভাবে উনি যে নির্যাতনের শিকার হয়েছেন জঙ্গি উত্থানের পর, সেটা না হলে অবশ্যই উনি আরো দীর্ঘায়ু পেতেন। উনি হয়তো 90-95 বছর পর্যন্ত বাংলাদেশে উনি জীবনে উনি বেঁচে থাকতেন এবং আমরা ওনার অভিজ্ঞতা, ওনার জীবন থেকে সমৃদ্ধ হতে পারতাম। সেই সুযোগ আমাদেরকে বঞ্চিত করেছে ইউনূস বাহিনী। আর আজকে যখন বাংলাদেশের সবকিছু নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, সব লীগ নিষিদ্ধ, সেইখানে সেই অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফের এই জানাজা, আপনারা নিশ্চয়ই ভিডিওতে, ছবিতে জানাজাটি দেখেছেন। এবং একজন গণমানুষের নেতাকে কিভাবে মানুষ শ্রদ্ধা জানাতে এসছে, তার জন্য জানাজা পড়তে এসে, হ্যাঁ, এগুলো তো এই হাদি বলেন, গোলাম আজম বলেন, হাদির জানাজায় আমরা কি দেখলাম, যে জামাত এবং ইউনূস বাহিনী সারা বাংলাদেশে সংগঠিত করে বাংলাদেশের মানুষকে জড়ো করেছে। কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় সেটা কিছু করতে হয় নাই। হ্যাঁ, গোলাম আজমের একটা বিশাল জানাজা হয়েছে, জিয়াউর রহমানের বড় জানাজা হয়েছে, তো কি হয়েছে, বঙ্গবন্ধুর জানাজা তো আপনার এমন ভাবে করেছে যে কোনো মানুষই সেখানে যেতে পারেনি। আমাদের জন্য জানাজাগুলো হলো এক একটা দুঃখের ব্যাপার আর কি। কিন্তু সময় বদলে গেছে। আজকে ইঞ্জিনিয়ার মোশাররফের যে জানাজা হয়েছে, এটা কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যে জনপ্রিয়তা সারা বাংলাদেশে বেড়ে গেছে, সেটার একটা আপনার চিহ্ন। এবং এইখান থেকে আওয়ামী লীগ শুধু উপরের দিকে উঠতে থাকবে, যেটা আসলে 5 আগস্টের পর কিছুদিন দমন পীড়ন, হত্যা, লুণ্ঠন,
রাস্তায় পিটিয়ে মেরে ফেলা, এগুলোকে অতিক্রম করে আওয়ামী লীগ যে অবস্থায় এসে, এবং অনেক জায়গায় খবর দিচ্ছে যে তারেক রহমানের সরকার, জঙ্গি মৌলবাদীরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়াই স্বাভাবিক। আওয়ামী লীগ তো এদেরকে পরাজিত করে 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 করেই কিন্তু এই পর্যন্ত এসে 1971 সালে পরাজিত করেছে, 75-এ ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আবার আওয়ামী লীগ এদেরকে পরাজিত করেছে, 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, পরবর্তীতে এরা নানান সময় মাথা তুলে দাঁড়িয়েছে, এবং 2024-এ এরা এদের সবচেয়ে বড় কাজটি করেছে, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। এবং 2 বছর কিন্তু লাগেনি, বাংলাদেশ আওয়ামী লীগের যে জনসমর্থন আজকে আপনি দেখবেন, সেটা সম্পর্কে কারো কি কোনো সন্দেহ আছে যে বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইউনূস এবং পরবর্তীতে তারেক রহমান যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতিকে বিনাশ করছে, ছোটখাটো বিষয় নিয়ে আনন্দ করছে, যেখানে রাষ্ট্রের শিশুরা মারা যাচ্ছে, হামের মতো একটা, যেই রোগে এখন আর মানুষ মরে না, সেখানে বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে। সেই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের যে গণমুখী এবং মানুষের প্রতি দরদ থেকে যেসব কর্মকাণ্ড, মানুষের জীবনমান উন্নয়নের জন্য যেসব কর্মকাণ্ড, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, দারিদ্র্য বিমোচনে, সেগুলা মানুষ এখন বেশি বেশি স্মরণ করছে। এই অবস্থায় আসলে বাংলাদেশের 24-এর জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীদের ভয় পাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। যদিও ওরা এখনো গলা উঁচিয়ে কথা বলে এবং ওরা হুঙ্কার দেয়, আওয়ামী লীগকে ওদের ভয় এবং আওয়ামী লীগের ধ্বংস ওরা কামনা করে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই এবং পারার কোনো সুযোগও নাই। কারণ হলো আওয়ামী লীগকে বর্তমানে বাংলাদেশে আপনার ব্যাপক জনগণ, আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক বলা হয় 35%, তার সাথে এখন আরও 25% যোগ হয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তির অত্যাচারে, তাদের অদক্ষতায়, অব্যবস্থাপনায়, তাদের ব্যর্থতায় বাংলাদেশের অনেক মানুষ, তাদের সমর্থকও কিন্তু আজকে বুঝে গেছে যে এদের দিয়ে বাংলাদেশ চলবে না। তো এই অবস্থায় আমরা বাংলাদেশের যে মানুষের যে ভালোবাসা, মানুষ যে 2 ভাগে বিভক্ত বাংলাদেশে, এক পক্ষ স্বাধীনতা বিরোধী এবং 1971 সালে পরাজিত শক্তিকে সমর্থন করে, আরেক পক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে সমর্থন করে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে, তারা কি জন্য আওয়ামী লীগকে সমর্থন করে? এর বেশিরভাগ মানুষ কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বা এগুলো নিয়ে তাদের জীবনে ভাবার কিন্তু অবকাশ নাই। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে কারণ দেখে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে তাদের জীবন নিরাপদ হয়, তাদের পকেটের অবস্থা ভালো থাকে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং তাদের জন্য নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ড রাষ্ট্র গ্রহণ করে। শেখ হাসিনার সেসব সোশ্যাল সেফটি নেট আপনারা জানেন, সাথে সাথে উনি কিভাবে গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন, দরিদ্র মানুষদের ব্যবস্থা করে দিয়েছেন নানা ধরনের, এবং শিশু মৃত্যু হার কমানো, টিকার সুব্যবস্থাপনা, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, সেটা কিন্তু ইউনূস 2 বছর ক্ষমতা থাকাতেই ধ্বংস করে ফেলেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ আরেকটা যে কারণে ভালোবাসে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে ছলচাতুরি, মিথ্যা বলার কিছু নাই। অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর যারা স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সমর্থন করে, তারা কি জন্য করে? এর বেশিরভাগ সমর্থন করে হলো যে সেই যে একেবারে 1972 সাল থেকে যেটা জাসদ শুরু করেছিল, এবং পরবর্তীতে 1975 সালের পর জাসদ, তারপরে বিএনপির জন্ম হলো বিএনপি, জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, এই পুনরুত্থিত জামাত, এদের সবারই একটা পুঁজি, যে কি পুঁজি? ভারত বিরোধিতা। অর্থাৎ ভারত একটা শত্রু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, এদেরকে ঘৃণা করতে হবে। কেন ঘৃণা করতে হবে? ভারত বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যায়, হ্যাঁ, ভারত টিকেই আছে বাংলাদেশ শোষণ করে, বাংলাদেশের উপর এদের অর্থনীতি জড়িত। অর্থাৎ বাংলাদেশ শোষণ করে ভারত তার অর্থনীতি জিয়ে রেখেছে। আমি এমন এমন গল্প পড়েছি এখন পর্যন্ত, এমন ভাবে জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা এমনও কথাবার্তা বলে যে 1971 সালের যুদ্ধে বাংলাদেশ থেকে সব সম্পদ নিয়ে গিয়ে ভারত তার অর্থনীতি গড়েছে। 1971 সালে বাংলাদেশে কি ছিল না ছিল সেগুলা মানুষ আর বুঝতে পারে না। মানুষ বোঝে যে এই যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, সেখান থেকে কি নেয়ার আছে। এগুলো তো বোঝার আসলে সুযোগ আমরা মানুষকে করে দিতে পারি না।
আপনারা দেখবেন এমনকি এই যে পশ্চিম বাংলার লেখক, খুব জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বিশাল উপন্যাস রচনা করেছে পূর্ব পশ্চিম। সেই উপন্যাসে লেখা যে ঢাকা থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলা গাড়িতে তুলে নিয়ে গেছে ইন্ডিয়ান সৈন্যরা, এবং তারা অবাক হয়ে গেছে ইন্ডিয়ানরা পাকিস্তানে যে ঢাকাতে এই 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 ধরনের একেবারে আমেরিকান জিনিস পাওয়া যায়। আচ্ছা মানলাম যায়, সুনীল গঙ্গোপাধ্যায় আপনি তো মরে গেছেন, আপনি জীবিত থাকলে জিজ্ঞেস করতাম যে কয়টা ফ্রিজ কয়টা রেফ্রিজারেটর ইন্ডিয়ানরা দেখেছে ওইখানে। হ্যাঁ, ঢাকা শহরে তখন মানুষ কত ছিল, কতজনের বাসায় ফ্রিজ, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর ছিল? হ্যাঁ, সেনাবাহিনীর ওইখানে ছিল। হ্যাঁ, এগুলো এগুলো নিয়ে আপনি লিখেছেন কয়টা? 5টা, 10টা, 20টা? আপনি এটা লিখেছেন, আর বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা কিন্তু বানিয়ে ফেলেছে যে এই ঢাকা শহর থেকে আহরণ করা জিনিস দিয়ে ইন্ডিয়া তার অর্থনীতি গড়েছে। এইভাবে এই পশ্চিম বাংলার লেখক সাহিত্যিকরাও কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের বিভিন্ন সময় কিন্তু তাদের এইসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সাহায্য করেছে। এর কারণও আছে, কারণ হলো যে সুনীল গঙ্গোপাধ্যায় তো আবার পশ্চিমবঙ্গে বই লিখে জীবন ধারণ করতে পারতেন না, অর্থাৎ পশ্চিমবঙ্গে বই বিক্রি করে। উনি জানেন যে এই বই বাংলাদেশের মানুষ পড়বে, এবং বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ এই বইগুলো বেশি পড়বে, তারা একটু পড়েও বেশি, ওদের কথা মনে রেখে কিন্তু বই লিখেছেন। হুমায়ুন আহমেদ যে কাণ্ডটা করতো, মূলত মৌলবাদী শ্রেণী বাংলাদেশের যে 1970 সালে যারা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, এই শ্রেণীটাকে উপলক্ষ করে এরা এরা সাহিত্য রচনা করেছে, জনপ্রিয়তা পেয়েছে। এমনকি সুশীলেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত বলে যে তার বই বাংলাদেশে বিক্রি না হলে, অর্থাৎ বাংলাদেশ আছে বলে উনি পশ্চিমবঙ্গে বসে বই লিখে ওনার জীবিকা চলে। ভালো, কিন্তু ওই ফাঁকটা তো আমরা জানি না। আমরা জানি যে ওটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে, হিন্দু, ফলে এইটাকে আপনার ফুলিয়ে বড় করে এই মৌলবাদী শ্রেণী যারা পরবর্তীতে আপনার এই তথ্য সন্ত্রাস করে, পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, এরা 24-এর জঙ্গি উত্থানটাকে একেবারে সুসংগঠিত করে, এটাকে তারা একটা মুভমেন্ট হিসাবে দাঁড় করিয়ে দেয়। আর ওরা খোরাক পায় কাদের? সেই সেকুলার হিন্দু বা লেখক, কবি, সাহিত্যিক, এদের শুধু জনপ্রিয়তা ধরে রাখার জন্য যেই কথাগুলো বলা দরকার, অর্থাৎ যে রকম করে লেখা দরকার সেটা লিখে ওরা জনপ্রিয়তা আদায় করে, আর স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণী সেটা থেকে তাদের অপপ্রচারের হাতিয়ার জোগাড় করে। আর এইভাবে আমি একটা ঘটনা বললাম, এইভাবে প্রতিটা ঘটনা বাংলাদেশে ঘটেছে পরবর্তীতে। এরপরে তো বাংলাদেশে মৌলবাদ আস্তে আস্তে বাড়তে থাকলো, মাদ্রাসা শিক্ষা বাড়তে থাকলো সব দিক থেকে। স্বাধীনতা বিরোধীরা ধর্মকে ব্যবহার করলো, আওয়ামী লীগকে নাস্তিক, হিন্দু, হ্যাঁ, শেখ হাসিনা হিন্দু, নাস্তিক এগুলা বলে, এবং যে কোনোভাবে হোক হিন্দুদের ঘৃণা করতে হবে, এবং এই ঘৃণায় অনেকে যোগ দিল। এখানে আওয়ামী লীগের লোকও আছে, যে কারণ হলো যে হিন্দুদের ঘৃণা করলে ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলে ওদের তো জমি পাওয়া যায়, ওদের অর্থ সম্পদ পাওয়া যায়, হিন্দু নারী দখল করা যায়। এইভাবে এটা চলে আসলো, ফলে ভারত বিরোধিতা হয়ে গেল বাংলাদেশের একটা বড় ধরনের একটা প্রফিটেবল বিজনেস। প্রথম কথা হলো জঙ্গিরা এখানে একেবারে যারা হার্ডকোর জঙ্গি, তারা এই বাণিজ্যটা পেয়ে গেল, ওদের জন্য দুই ধরনের লাভ। এক হলো বাংলাদেশ থেকে যদি হিন্দুরা চলে যায়, তাহলে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তাদের সমর্থন কমে যায়, কারণ হিন্দুরা তো মোটামুটি একচেটি আওয়ামী লীগকে সমর্থন করে। হ্যাঁ, আপনারা বলবেন যে বিএনপিকেও করে, কিন্তু মন থেকে করে না, ওরা মন থেকে আওয়ামী লীগকে সমর্থন করতে চায়। কারণ হলো আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আস্তে হোক জোরে হোক, সেই একেবারে আপনার বঙ্গবন্ধুর একেবারে কৈশোরকাল থেকে বঙ্গবন্ধু এটা চিন্তা করে আসেন, যেদিন থেকে উনি পাকিস্তান রাষ্ট্রের উপর ওনার সব ধরনের মোহ চলে গেল। সেটা কত সাল হবে? আমরা ওই যে যখন আওয়ামী লীগ গঠন হয়েছিল 1949 সাল, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ নামে, তার আগে থেকে আমরা চিন্তা করতে পারি। তখন থেকে এই এই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা আপনার বিকাশ হতে থাকে। সেই বিকাশের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের আপনার যে কোনো সংখ্যালঘু শ্রেণী, সেটা নারী বলেন, সেটা হিন্দু বলেন, কিংবা খ্রিস্টান বৌদ্ধ বলেন, তারা দেখবেন ব্যাপক হারে আওয়ামী লীগকে সমর্থন করে, এবং এটাই আওয়ামী লীগের মানবিকতা। এটার জন্য আবার আওয়ামী লীগকে কাফের হিন্দু বলে এই এই স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী কিন্তু ছড়িয়েছে। কেন ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা হয় নাই? ওনার ওইখানে মানুষ, উনি কি নাস্তিক হিন্দু হয়ে ওনাকে ওনার লাশ পোড়ানো হচ্ছে?
এই হলো অবস্থা। ওরা এমনভাবে এগুলাকে বর্ণনা করে মৌলবাদী শ্রেণী আওয়ামী লীগের ধর্মীয় বিশ্বাস টিশ্বাস নিয়ে, অথচ আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম বিশ্বাস করে, কিন্তু ওরা এমনভাবে প্রচার করে যে আওয়ামী লীগ যে কেউ মরলে তাকে যেন মানে হিন্দু হিসাবে দাফন করা হয়, ওই রকম একটা পরিস্থিতি আসলে ওদের বর্ণনায় বিরাজ করে। এবং সেই বর্ণনার সাথে আপনাকে সংহতি রাখতে হলে বা সাযুজ্য রাখতে হলে প্রতিটা আওয়ামী লীগের মুসলমানকে কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া দরকার। অর্থাৎ পেছন থেকে আপনি যদি এই ঘটনাটা যদি সামনের দিকে চিন্তা করেন, একটা আওয়ামী লীগের মুসলমান নেতাকে জ্বালিয়ে দিলে যেই ধরনের মানে অবস্থা, তার যে বিশ্বাস হওয়ার কথা ছিল, যদি সে লিখে যেত যে না আমাকে জ্বালিয়ে আমার লাশ কবরে দিও না, আমার লাশটা পোড়াই দিও, আমি তো হিন্দু, ওই অবস্থাটা কিন্তু এই জঙ্গি মৌলবাদী শ্রেণী বাংলাদেশের মানুষের কাছে প্রচার করে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে। যে কথা আসলে বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী, এদেরকে যে মানুষ ভালোবাসে পরিপূর্ণভাবে, কিন্তু একটা প্রপাগান্ডার উপর ভালোবাসে, একটা মিথ্যা অপপ্রচারের উপর ভালোবাসে। সেই মিথ্যা অপপ্রচারটা কি? ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, ভারত বিরোধিতা। কারণ ভারত হলো মিত্র শক্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের। এখন মিথ্যার উপর যে ভালোবাসা রচিত হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের ব্যাপক এক সংখ্যক একটা মানুষ এই যে মিথ্যা ঘৃণার উপর জঙ্গি মৌলবাদী শ্রেণীগুলোকে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি ধর্মীয় জজবা থাকাতে এই ভালোবাসার এই মোহের মোহ এগুলো কাটানো কঠিন, কিন্তু মিথ্যাটাকে ধরা পড়ে গেছে না 2024 সালের জঙ্গি উত্থানের পর? যেভাবে তারা দেখেছে যে ইউনুস, তার ডাকাত বাহিনী বা জঙ্গি মৌলবাদী শ্রেণী যারা, বা তাদের সহযোগী হিসাবে আমি যদি তারেক রহমানের বিএনপিকেও বলি, তাহলে এদের পারঙ্গমতাটা কোথায়? এদের পারঙ্গমতাটা একটা জায়গায় শুধু, ভারত বিরোধিতা, ভারত ঘৃণা, হিন্দু বিদ্বেষ ছড়ানো, এইখানে তাদের শতভাগ পারঙ্গমতা। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানান মিথ্যা বয়ান তৈরি করা, দুর্নীতি, তারপরে গুম খুন, এগুলা পরিপূর্ণভাবে একটা মিথ্যা বয়ান ওরা তৈরি করেছে। আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগ মাঝে মাঝে মৌলবাদীদের ধরেছে, জঙ্গিদের ধরেছে, এইটাকে তারা গুম খুন মানবাধিকার লঙ্ঘন বলে সারা বাংলাদেশে তোলপাড় করেছে। হেফাজতের ওইখানে 5ই মে কোনো মানুষ মারা যায়নি, সেখানে হাজার হাজার, পরে 63 জন, এই বলে তারা অপপ্রচার চালিয়েছে। 2024-এর জঙ্গি উত্থানকালে সেখানে হার্ডলি 300 থেকে 400 মানুষ মারা গেছে, এবং আরো কিছু আছে সেখানে। সব মিলে যদি আমরা এটা 500তেও নিয়ে যাই, এর 90% কিন্তু জঙ্গিরা খুন করেছে, পুলিশের গুলিতে মারা গেছে অনেক কম। কিন্তু সেইটাকে এখনো বিভিন্ন শ্রেণীর পাকিস্তানি সেকুলার গোষ্ঠী থেকে সবাই এটাকে এমন ভাবে বলে, মনে হয় যে সারা বাংলাদেশ ওই দিন খুন হয়ে গেছে। কিন্তু এই লোকগুলা কেউ কিন্তু, আর এই যে এখন যে হামের মহামারীতে বাংলাদেশে শিশু মৃত্যু ঘটছে, তারা কিন্তু কোনো কথা বলতে পারে না। এখন বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে না। আমরা কথা বলছি না, আমরা কথা যতটা বলতে না পারলেও তো আমরা আসছি ক্যামেরার সামনে, এখন থেকে তো আমরা এগুলো বলে যাব যে এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মানুষ যে ভালোবাসে, এই ভালোবাসাটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে, অপপ্রচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। হ্যাঁ, জঙ্গি আছে বাংলাদেশে, আমি তো মনে করি 2 কোটি মানুষ পরিপূর্ণভাবে জঙ্গিবাদে তারা জঙ্গিবাদের প্রতি আসক্ত। ওদের আসলে ওদের ব্যাপারে আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে। যদি 18 কোটি মানুষ হয়, বাকি 16 কোটি মানুষ তো জঙ্গিবাদে আসক্ত নয়, এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এই স্বাধীনতা বিরোধীদের ভালোবাসে। এই অপপ্রচারকে তারা আপন করে নিয়েছে, অপপ্রচারের কারণে তারা বিভ্রান্ত হয়েছে বলে। আর বিপরীতে আওয়ামী লীগকে কেন ভালোবাসে? আওয়ামী লীগকে ভালোবাসে একটা চিরন্তন আপনার আদর্শ লালন করার জন্য, যে আদর্শ দিয়ে সারা পৃথিবী সামনের দিকে এগিয়েছে। সেই আদর্শটা কি? একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন, রাষ্ট্র গঠনের বিশ্বাস, সেই রাষ্ট্রে বসবাসের আকাঙ্ক্ষা। আর সাথে সাথে কি? সাথে হলো যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। আপনি যদি বিএনপির 10 বছরের 1991 থেকে 96, 2001 থেকে 6 পর্যন্ত তাদের শাসন ক্ষমতা দেখেন, সেখানে আপনি বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার পাবেন আপনার 4%। আওয়ামী লীগের এই 2 আমল মিলে যদি আপনি 20-21 বছর, অর্থাৎ শেখ হাসিনার যদি 21 বছরের রাষ্ট্র ক্ষমতা দেখেন, সেটা যদি আপনি গড় করেন, আপনি সেখানে শেখ হাসিনার অধীনে বাংলাদেশ রাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি পাবেন 6.5%। তো বিএনপি তার 4% জিডিপি গ্রোথ নিয়ে বাংলাদেশের উন্নতি করতে পারবে না। এখন তো আরো খারাপ অবস্থা, কারণ তারেক রহমানের এই সরকারটা আগের যে কোনো সরকারগুলো আছে অদক্ষ এবং সবচেয়ে আনাড়ি লোকজন নিয়ে গঠিত হয়েছে, কতগুলা টাউট বাটপার এবং কিছু ওনার দলের লোক নিয়ে। তো বাংলাদেশ আরো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে না?
শেখ হাসিনার জনকল্যাণমুখী কাজ, অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য বাংলাদেশের আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে মানুষ ভালোবাসে। আর আদর্শের জন্য তো আমরা ভালোবাসি, আমরা বা বাংলাদেশের সব পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু এরা। আর বিপরীতে চিন্তা করেন তো জামাত, স্বাধীনতা বিরোধী, বিএনপি, এদেরকে ভালোবাসি মিথ্যা প্রপাগান্ডার জন্য। এবং তারা এখন হারে হারে টের পাচ্ছে এরা কত অদক্ষ রাষ্ট্র চালানো। নোবেল প্রাইজ নিয়ে এসে রাষ্ট্র চালাতে বসে গেছে, এসে লুটপাট শুরু করেছে ইউনূস। এগুলা মানুষ দেখেছে না? আমরা কিন্তু প্রত্যেক মানুষের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে এগুলা কিন্তু দেখিয়ে দিব যে কারা বিএনপিকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, কেন ভালোবাসে, আর আওয়ামী লীগকে কি জন্য ভালোবাসে, কেন ভালোবাসে, যেটা আমি সংক্ষেপে বললাম। তো এখন ওই যে মোশাররফ সাহেবের কথা আসি, ওনার জানা যায় যারা গেছে তারা তো আদর্শ না, ওই ভালোবাসা থেকেই গেছে যে এই দলটা এই করে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মোশাররফ একজন মুক্তিযোদ্ধা, ওনার জন্য উনি যেভাবে নির্যাতিত হয়েছেন ইউনূসের জন্য, সেটার জন্য। কিন্তু এখানে কিন্তু মিথ্যা প্রপাগান্ডার কোনো বেসিস নাই। ইঞ্জিনিয়ার মোশাররফের প্রতি মানুষের যে ভালোবাসা, আওয়ামী লীগের জন্য যে ভালোবাসা, হাদির জন্য ভালোবাসাটা কি? শতাব্দীর বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট তরুণ, অর্থাৎ নিকৃষ্টতম কথাটা হলো ভুল দেখে নিকৃষ্টতম বলছি না, অর্থাৎ নিকৃষ্ট মানে সবচেয়ে খারাপ। এই নিকৃষ্টতম তরুণ হাদিকে মানুষ ভালোবাসে মিথ্যা প্রপাগান্ডার উপর। কি অসভ্য, অশ্লীল, কুরুচিপূর্ণ একটা তরুণ, অল্প বয়সে ইউনূস এবং জামাত মিলে তাকে খুন করে ফেললো। তার আগে সে 12 হাত কাকুরের 13 হাত বিচি হয়ে গেল। তার বিপরীতে চিন্তা করেন তো আজকে যেসব তরুণ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, ওরা তো আপনার মননশীল, শিক্ষিত, বই পড়ে শিক্ষিত, ওরা স্কুল কলেজ থেকে শিক্ষিত না। সেই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এবং সেই নিয়ে আমাদের কথা বলে যেতে হবে। এখানে আমাদের বিজয়ের আপনার তথ্য নিহিত আছে যে কারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভালোবাসে, কেন ভালোবাসে, কারা জামাত বিএনপিকে ভালোবাসে, কেন ভালোবাসে। এই পার্থক্যটা বুঝে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা কর্মীকে মানুষের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে হবে, মানুষের চোখ খুলে দিতে হবে। সুদিন তো খুব কাছে, সুদিন খুব কাছে। আমরা শুধু সত্য সত্য কথাগুলো বলে যাই, দেখবেন বাংলাদেশ থেকে এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশে ফিরছেন শেখ হাসিনা, এই ইঙ্গিত দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান। তিনি বলছেন প্রত্যাবর্তন 2.0, এবং তিনি লিখেছেন লোডিং। তো তিনি যেহেতু ছাত্রলীগের পদধারী একজন ব্যক্তি, তাই আমরা এটি মনেই করতে পারি যে হ্যাঁ, কিছু একটা হয়তো ঘটছে। তো সেটা কতটা দ্রুত, কিভাবে ঘটবে, সেটা সময়ের অপেক্ষা, আমরা দেখব। তবে শেখ হাসিনা দেশে ফিরুন, এটা চাই, রাজনীতির জন্য ইতিবাচক, সকল কিছুর জন্যই ইতিবাচক বলে আমি মনে করি। বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, এই বাংলাদেশ সৃষ্টিকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা মাঠে থাকবে না, এটা হতে পারে না। এবং এই ঘটনাটি যেমন সত্য, তার সাথে আরেকটি ঘটনা দেখুন। আপনারা এই বর্ষিয়ান রাজনীতিবিদকে চিনবেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি মারা গেছেন এবং তার জানাজাকে কেন্দ্র করে মানুষের ঢল, কিন্তু ব্যাপক মিছিলও হয়েছে। তো এই ঘটনাটি কিসের ইঙ্গিত দিচ্ছে তা একটি বড় প্রশ্ন। এবং এখন আমরা একটা বিষয় দেখি, শেখ ফরিদ ভাই এর মধ্যে যুক্ত হয়ে যাবেন আশা করি। পিনাকিকে তো আপনারা অনেকেই চেনেন। পিনাকি একটি কাজ করেছে, সেই কাজটি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সে একটি পোস্ট লিখেছে, আমি পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাই। লিখেছে, যথারীতি তার যারা অনুসারী রয়েছে বাংলাদেশের ইসলামপন্থী যেগুলো বেকুব শ্রেণীর, তাদেরকে উদ্দেশ্য করে সে লিখছে যে জুলাই বিপ্লব নিয়ে ইন্ডিয়ার RNW, মানে ভারতের মিলিটারি গোয়েন্দা সংস্থা, যেই বই বাইর করিছে, ইনশাল্লাহ বাংলাদেশ নামে আজ হাতে আসছে, হাতে মানে লেখার সিঁড়ি। আমি কইছিলাম আমারে নিয়া লিখবে, লিখছে না, শুধু চ্যাপ্টারও বানাইছে, ছবিও দিছে, ইলিয়াসের প্রসঙ্গ আসছে। তবে বোঝা যায় আমিই তাদের একমাত্র টার্গেট। এটা খুবই স্পষ্ট হয়েছে বাংলাদেশে কাদের দিয়ে কাজ চালায়। এটা খুবই স্পষ্ট নাকি তার কাছে হয়েছে বাংলাদেশে কাদের দিয়ে কাজ চালায়। আমি কয়েকটা নাম বলি, এই বইতে আছে। আসাদ নূর, মুফাসসিল আজম খান। কোন মুফাসসিলের কথা বলেছে আমি জানি না। আজম খান তিনি একজন অ্যাক্টিভিস্ট, আসাদ নূর আমাকেই করেছেন। আমরা নাকি রয়ের হয়ে কাজ করি। প্রথমত মুফাসসিল ইসলাম যদি বুঝে থাকেন তাহলে এই ধরনের পাগল ছাগল আর আজম খান তিনি রাজনৈতিক সচেতন একজন মানুষ। আর আমার কথা, আচ্ছা, তারপর বলছে যে আরও বইটা পড়ে
দেখি, পরে জানাবো। আম, আমি তো দেখতেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটা কমেন্ট করেছি পিনাকিকে মেনশন করে। আমার কমেন্টটি ছিল এরকম: সবাইকে নিজের মতো দালাল ভাবেন কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে কফি হাউসে বসে আমি দীপ হালদারকে ইন্টারভিউ দিয়েছি তার বইয়ের জন্য। দীপ হালদার একজন সাংবাদিক, দ্য ওয়ার নামক ওই সংবাদ সংস্থাকে আপনারা চেনেন না, সম্ভবত দ্য প্রিন্ট, যাই হোক। তো আমি আরও লিখেছি, এটা গোপন কিছু নয়, কোনো রকম আর্থিক বা ক্ষমতার লেনদেন এখানে ঘটেনি। কোনো কিছুর সাথে আমি যুক্ত ছিলাম না, নেই। রয়ের দালাল কে সেটা নিজেকে জিজ্ঞেস করেন। সুবীর ভৌমিকের সাহায্য নিয়ে আপনি ভারতীয় পাসপোর্ট, জাল পাসপোর্ট বানিয়ে ভারত ত্যাগ করেছিলেন না? সুবীর ভৌমিকের মতো সাংবাদিক সরাসরি রয়ের সাথে কাজ করে, যা সবাই জানে। অপরদিকে আমি ভারতে 6 মাস জেল খেটেছি অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। জাতিসংঘের সাহায্যে ভারত ত্যাগ করতে গিয়েও এক্সিট পারমিট পাইনি, পরে আদালতের রায় নিয়ে বের হতে হয়েছে। রয়ের দালালকে এত কিছু সাফার করতে হয়? আমাদের সমমনা মুফতি মাসুদ এখনও ভারতের জেল খাটছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। তাকে ছাড়াতে কি হিমশিম খেতে হচ্ছে? বিজেপিকে তুলোধনা করে যাচ্ছি রয়ের এজেন্ট হয়ে, কার ঘাড়ে কয়টা মাথা? বাংলাদেশে ইসলামিস্টদের বোকাচোদা বানাচ্ছেন, সেটা করতেই পারেন। তাই বলে আমার নাম ঢুকিয়ে ধান্দা করা বন্ধ করেন, এগুলো নির্বোধ বিশ্বাস করবে না। যাই হোক, এটা ছিল আমার কমেন্ট। ওর হ্যাডাম নাই, এগুলোর কোনো কাউন্টার করবে। তো এই যে দেখেন পিনাকি এই কাজটা কেন করলো? ও যেরকম দালাল, অন্যকে ট্যাগের মাধ্যমে ওর কুৎসিত এই যে পন্থা সেটি চরিতার্থের চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার সাফারিংস জানেন, ভারতে আমি কতটা মানবেতর অবস্থায় ছিলাম। কিছুদিন আগেও ভারতের যারা উগ্র জাতীয়তাবাদী তারা আমাকে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী বলে গালাগালি করেছে। কারণ ওই যে মুফতি মাসুদের অ্যারেস্ট, এটা যে হিন্দুত্ববাদীরা করিয়েছে, এখনও যে উগ্রপন্থী হিন্দুদের বিরোধিতা আমি করি সেটা তো আপনারা জানেন। তো বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীরা আমাকে ভারতের দালাল বলে গালি দেয়, আবার ভারতের উগ্র জাতীয়তাবাদীরা আমাকে বাংলাদেশি বলে গালি দেয়। মানে দুই পক্ষেরই আমি শত্রু, কারণ আমি সত্য কথা বলি এবং সেটি স্পষ্ট। ভারতের রাজনৈতিক আশ্রয়ের জন্য কত না চেষ্টা করেছি, অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোনোভাবে ভারতে থাকতে পারিনি। আমার ইচ্ছা ছিল ভারতে থাকার, কারণ ভারত তো আমাদেরই দেশ। তাছাড়া ওই মাটি, ওই মানুষ আমাকে অনেক বেশি আনন্দিত করে। যদিও এখন পার্থক্যটা বুঝতে পারি। আমি যা চাই না, অর্থাৎ শব্দদূষণ, এরপরে নানানমুখী থ্রেট, হুমকি ধমকি, এগুলো ভারতে থাকলে ইসলামিক সন্ত্রাসীরা কার্যকর করতে বেশি সুবিধা পাবে। এখন যেরকম স্বাধীন, নিরাপদ, সেই নিরাপত্তা আমি তো আসলে এই এখন যে অবস্থানে আছি এই অবস্থান সম্পর্কে জানতাম না। আমার চাওয়া খুব সরল ছিল, তো আমি ভারতে থাকতে পারিনি, ভারত ত্যাগ করতে হয়েছে, ভারতে জেল খাটলাম। সেই রয়ের, আমি শিওর না পিনাকি রয়ের দালাল নাকি সিআইএ নাকি অন্য কোনো গোয়েন্দা সংস্থার, বাট সে কারো না কারোর হয়ে কাজ করে, তার খুঁটি অনেক শক্ত। তবে আপনাদের আশ্বস্ত করি, পিনাকি যদি আমার এই লাইভ দেখে থাকে তাকেও আমি আগে আগে বলে রাখি, তার জন্য আলাদা এই বিষয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। যেটা বানাবো সেটা হবে তার কফিনের শেষ পেরেক। তার যত ধরনের ভায়োলেন্স থাকা বক্তব্য সেগুলোকে একত্রিত করা হয়েছে, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, এবং আমি একটি ভিডিও ন্যারেট করব যেখানে পিনাকির সকল আকাম কুকাম থাকবে, এবং সেটি ফরাসি ভাষায় এবং ইংরেজিতে হবে। ফরাসি ভাষায় অনুবাদ করতে সাহায্য আমাকে করবেন ফরাসি, বাংলায় তিনি অনেক এক্সপার্ট, তিনি ভয়েস ওভার দেবেন। এবং আমার কণ্ঠটি আরেকজন, আমার সমবয়সী আরেকজন ফরাসি ভাষায় খুবই পারদর্শী, তিনি মানে আমি ফরাসি পারি না, তো ইংরেজিটা আমার ভাষায় থাকবে, এবং পিনাকির বক্তব্যগুলো এবং নিচে সাবটাইটেল, এগুলো সব কিছুই থাকবে। তো আমি দেখব পিনাকি কীভাবে ফ্রান্সে অবস্থান করে মানবতা বিরোধী অপরাধ করে, বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ বিক্রি করে প্রায় 200 শিশু সে হত্যা করেছে, পুরো বাংলাদেশে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে, মব সন্ত্রাসীদের উস্কে দিয়ে একের পর এক আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করিয়েছে। এই পিনাকি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের চরম বিপদে ফেলেছে, হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নকে সে বৈধতা দিয়েছে। এখন আবার তার ওস্তাদ চোরা ইউনুস এবং ইউনুসের সময়কার যে হামের টিকা প্রদান না করে অর্থ আত্মসাৎ করা অপদার্থ অযোগ্য ব্যক্তিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়ে সে গার্লফ্রেন্ড খেলেছিল, এই ইউনুসের হামে শিশু হত্যার বৈধতা দিয়ে পিনাকি ভিডিও বানাচ্ছে। পিনাকি, যা খাওয়ার খেয়ে নাও, যা করার করে নাও। পশ্চিমের কোনো দেশে তোমার মতো সন্ত্রাসীর জায়গা হতে পারে না। তুমি যে কোনো এজেন্সির হয়ে কাজ করো না কেন, ওই দেশের মানুষ যখন তোমার ব্যাপারে জানবে তখন তারা প্রটেস্ট করবে। ফরাসিরা
অনেক 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 প্রগতিশীল, তারা এই ধরনের সন্ত্রাসীদের জায়গা দেবে না। হ্যাঁ, আমি ক্যারেক্টার প্লে করি, আই এম নট দ্যাট গাই, এইসব বলে আর পার পাওয়া যাবে না পিনাকি। এবং আমি এটাকে খুব শীঘ্রই করব, খুব শীঘ্রই, যত দ্রুত করা যায়। আমার অনেক কাজকর্ম আছে, কিন্তু দেশের জন্য এইটুকু শ্রম দিতে না পারলে আর কী বা দিলাম। তবে হ্যাঁ, আপনাদের আশ্বস্ত করি, এর সকল ভিডিও বিশেষ বিশেষ অংশ একত্রিত করে অনুবাদ করা হয়ে গেছে। আমি একটু স্ট্র্যাটেজি নিয়েছিলাম আগে ইলিয়াসকে ডিপোর্ট করব, কিন্তু ইলিয়াসকে ডিপোর্ট করতে পারলাম না হিন্দুত্ববাদী এক সন্ত্রাসীর কারণে, যে আমেরিকা অবস্থান করে, বাংলাদেশি। এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী আমাকে বিভিন্নভাবে থ্রেট করেছে। আমি যদি এখন ইলিয়াসকে ধরি, তাহলে ওই ইলিয়াসের পক্ষে গিয়ে হলে আমার ক্ষতি করার চেষ্টা করবে। এইটা হচ্ছে জামাত ইসলামী এবং উগ্রপন্থী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের চরিত্র। তারা নিজেদের জিঘাংসা, নিজেদের ঘৃণা চরিতার্থের জন্য অন্যকে হত্যা করতে দুইবার ভাবে না। তো যাই হোক, ইলিয়াস ওই তার আরেক ভাইরা ভাই হিন্দুত্ববাদী হইলেও জামাতি, তো একই, মানে একই ক্যাটাগরির, দুই ধর্মের আর কি। তো ওর কারণে আপাতত বেঁচে গেছে। তবে হ্যাঁ, আমি আমেরিকান অথরিটিকে জানিয়েছি আমার সিকিউরিটি নিয়ে, যে হিন্দুত্ববাদী আমাকে থ্রেট করছে বিভিন্ন জায়গায় গিয়ে, সেই ডকুমেন্টগুলো পাঠিয়েছি। সেখান থেকে আমি নিশ্চয়তা পাওয়ার পরে আমি ইলিয়াসকে ধরছি। তবে ইলিয়াস ছাড় পাবে না। পিনাকির ব্যাপারে এটা হচ্ছে বিষয়। তো সে আমাকে এখানে বলে ট্যাগ দিল। আপনারা যারা আমার অবস্থান এই যাবৎ অ্যাক্টিভিজম জানেন, বুঝবেন, আপনারা সব কিছু স্পষ্ট চোখের সামনে অনেক কিছু দেখেছেন। আমি ভারতে হামলার শিকার হয়েছি, ভারতে জেল খেটেছি, ভারত ত্যাগ করা নিয়ে কত কষ্ট। তো এগুলো কোনো দিন যদি দেখেন যে কোনো গোষ্ঠী বা পক্ষের দালালি করছি, তাহলে বুঝবেন যে সেখানে আমার বড় কোনো ধান্দা আছে। অনেকেই কিছুদিন আগে আমি আওয়ামী লীগের ওপরে যেহেতু নির্যাতন নিপীড়ন হয়, সেটি ডিফেন্ড করতে গিয়ে অনেকে আমাকে আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের দালাল হলে বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি, তাকে আমি ভারত ছাড়া করি না। কারণ সে কুমিল্লার নানুয়ার দিঘির পারে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর মাস্টার মাইন্ড। আমি হাসান মাহমুদের মতো মন্ত্রী ওকে তুলোধনা করি না। শাবান মাহমুদ থেকে শুরু করে বিপ্লব বড়ুয়া, আরও সামনে দেখবেন অনেকগুলো আওয়ামী লীগের মধ্যে যারা বদমাশ, তাদের আমি কাইট করে ছাড়বো, কারণ এরা অপরাধী। তো আওয়ামী লীগের কারোর কাছ থেকে 2 পয়সা খাই নাই। কেউও মাইকা লাল বলতে পারবে না যে আমার 1 টাকা দিয়ে বলছে যে আসাদ আমাদের পক্ষে কাজ করেন। অসম্ভব। যা কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তার অন্যতম বড় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং দ্বিতীয় বড় কারণ শেখ হাসিনা। তার ব্যাপারে আমিও অনেক কিছুতে ভুল বুঝেছিলাম, কিন্তু তিনি সময়ের সাথে সাথে এগুলো প্রমাণ করেছেন যে শি ওয়াজ রাইট। এখন এটা তো আর আমি মনে করি একজন সৎ মানুষ হিসাবে, সৎ মানুষ অবশ্যই আমি, তো সেই একজন বাংলাদেশ প্রেমিক হিসাবে নাগরিক দায়িত্ব সত্য স্বীকার করে নেওয়া। এখন আমরা অনেক কিছু সময়ের পরিবর্তনে শেখ হাসিনার অবদান সম্পর্কে জানতে পারছি, তার ভুলগুলো সম্পর্কেও জানতে পারছি। তো সেই ভুলের সমালোচনা করতেই হবে। আর এটা তো নতুন না, আমি তো জুলাইয়ের সেই 21 তারিখ আমি আপনাদেরকে এই আবু সাঈদ যে একটা জঙ্গি, আমি পরিচয় করে দেই নাই। মেট্রো রেল সহ অন্যান্য স্থাপনায় আগুন লাগানো, এগুলোর বিরোধিতা করি নাই, করেছি তো। ছাত্রলীগ কর্তৃক এই ছাত্রদের পেটানো, পুলিশ কর্তৃক পেটানো, এগুলোর বিরোধিতা করি নাই, করেছি তো। সেগুলো শুনলে আমি একজন নাগরিক মাত্র, আমার কথাই যে শুনতে হবে বা আওয়ামী লীগ শুনবে তা তো না। কিন্তু আমি তো ওই সময় ঠিক ছিলাম, আমার তো কোনো ভিডিও আমি ডিলিট করি নাই। যাই হোক, পক্ষে গেলেই কারোর দালাল বলাটা এটা অনুচিত। আর গত পরশুদিন আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে বর্ডার কিলিং নিয়ে আমি সুস্পষ্ট আমার অবস্থান করেছি। সেটা হয়তো বিএসএফের পক্ষে যাবে, কিন্তু আমার দেশের মানুষ বলে তাদের চোরা কারবারিদের পক্ষ নিতে হবে এমন বাংলাদেশ প্রেমী আমি না, আম সরি। তো কারোর পক্ষে গেলে সেটা দালালি নয়, দেখতে হবে আমার উদ্দেশ্যটা কি। যাই হোক, পলিটিক্যাল অ্যাক্টিভিজম এসে অনেক কিছু দেখলাম, অনেকগুলো লেয়ার। রিলিজিয়ন নিয়ে সমালোচনার সময় একটা নির্দিষ্ট নির্বোধগুলো আমার এনিমি ছিল। আবার অনেকেই বলেন যে ভাই আপনি ধর্মের সমালোচনা বাদ দিয়ে দিলেন কেন? ভাই ওই এনিমিগুলো ছ্যাঁচড়া, পড়াশোনা নাই, কিছু নাই। পলিটিক্স নিয়ে খেলতে অনেক মজা আছে, এবং পলিটিক্স হচ্ছে কোনো কিছু ঘুরিয়ে দেওয়ার মূল স্তম্ভ। আপনি যে কোনো কিছুই করতে চান সমাজের, যদি আপনি ইতিবাচক কিছু চান, আপনাকে পলিটিক্স হয়েই যেতে হবে। কারণ এই পলিটিশিয়ানরা বহুত বড় মাদারচোদ। আপনি শেখ হাসিনার দিকে তাকান, আজকে এই শিক্ষা ব্যবস্থা ধস, এই যে নির্বোধ অসভ্য বর্বরগুলো ক্ষমতায়, এগুলোর জন্য শেখ হাসিনার কোন কোন অবদানকে আপনি অস্বীকার করবেন? মডেল মসজিদ বানানো, মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে মার্চ করে দেওয়া, এগুলো মানে এখন এগুলো বললে আওয়ামী লীগের চেতে বিশ্বাস করতে চায় না। এখনও তারা লাল বদর ট্যাগ দিয়ে বেড়ায়। বাংলাদেশের 80% লোক তখন আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছিল, কারণ হচ্ছে স্বয়ং আওয়ামী লীগ। এবং যারা আওয়ামী লীগের পক্ষে ওই 20% ছিল, তারা হয়তো সুবিধাভোগী আওয়ামী লীগের, অথবা
আম খুব নিপুণভাবে অনেক কিছু দেখতে পেরেছে। এখন আপনি ভাই সূর্য জাপানে অবস্থান করে সূর্য আগে দেখছেন। এখন যে অস্ট্রেলিয়ায় জাপান, অস্ট্রেলিয়া যে ধরেন আমেরিকায় সে সূর্য পরে দেখছে, এটা তো তার দোষ না। আপনার অবস্থান জাপানে, তার অবস্থান আমেরিকায়। আপনি আওয়ামী লীগের ভেতরে বসে আছেন, সে বাইরে। আপনি আওয়ামী লীগের কাছ থেকে পিটান খান নাই, সে পিটান খাইছে। সে কেন আওয়ামী লীগের করবে? সে কি আপনার মতো কাওয়ার্ড নাকি? তো যাই হোক, নিজের চোখ দিয়ে বিবেচনা করে ওই আলবদর মানে আওয়ামী বদরগুলো লালবদর মানে লালবদর ওদেরকে ঠেকাইতে যায় অনেক নিরীহ মানুষ, যারা কিনা ওই সময় ছাত্রদের উপরে যেটা আমরা দেখেছি সেগুলোর প্রতিবাদ করেছিলেন, এই জন্য তাদের লালবদর বলে ট্যাগ দেয়। এখান থেকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পীরাও বাদ যাচ্ছেন না। তারা বোঝার চেষ্টা করে না যে কেন এই জিনিসটা ঘটেছে। তাদের ব্যর্থতা যতদিন না বুঝতে পারবে, এই যে প্রত্যাবর্তন 2.0 এটা আসলে হবে না, পালাইয়ে বেড়াইতে হবে। নমস্কার। তেহরিমা জান্নাত সুরভি, যিনি আমাদের ভারতে এখন অবস্থান করছেন, এখান থেকে বিদেশে যাওয়ার তাল করছেন, শুনলাম তিনি ত্রিপুরায় আছেন। একটা খোঁজ রাত্রি অবধি পাওয়া গেছে যে এখনো পর্যন্ত তিনি ত্রিপুরায় কোথাও একটা লুকিয়ে আছেন। তিনি ত্রিপুরাতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সেই অফিসে গেছিলেন। সেখানে একটি ছাড়পত্রে তিনি ছাপ মারিয়েছেন, কারণ তাকে দিল্লি যেতে হবে। এখানে এখানে ত্রিপুরাতে কোনো বিদেশি মানে ভিসা অফিস নেই, যা আছে সব দিল্লিতে। তো হয় তাকে প্লেন ধরতে হবে, না হলে তাকে ট্রেন ধরতে হবে, কিছু একটা ধরতে হবে। এখন ত্রিপুরাতেও বিজেপি সরকার, তা মোটামুটি যা পরিচিতি আছে আমার, আমি খবরাখবর লাগিয়েছি, এইটুকু খবর পাওয়া গেছে, কিন্তু কোনো হোটেলে ওঠেনি। কারণ আপনাদের বাংলাদেশে এর ভারতে আসা নিয়ে এত হইচই হয়েছে যে সে বুঝে গেছে যে একটা খোঁজ খবর হলেও হতে পারে। সে খুব বুদ্ধিমতী আমার মনে হয়। সে করেছে গিয়ে কোনো হোটেলে না গিয়ে সে কোনো ব্যক্তিগত কোনো বাসা বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে বা কোনো স্লিপার সেলের বাড়িতে সে হয়তো লুকিয়ে আছে। এখন তিনি যে ডেপুটি হাই কমিশনে গেছিলেন আজকে সন্ধেবেলা মানে এই 5:30 6টা নাগাদ, 5:45 নাগাদ উনি গেছিলেন, এই খবরটা পাওয়া গেছে। কারণ আমি খবরটা পেয়েছি দিল্লিতে। কাল রাত্রে আমাকে দিয়েছিল একজন, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখিনি। আমি যখন দেখেছি তখন বিকেল হয়ে গেছে। তারপরে তো আমি খোঁজ খবর লাগিয়েছি, করতে করতে যতটুকু সময় এইটুকু পাওয়া গেছে। তো এখন ত্রিপুরা থেকে বেরোতে গেলেও তার সমস্যা, গাড়ি ভাড়া করে একমাত্র যদি বেরোয় তাহলে পরে বেরোতে পারবে। মানে ওখান থেকে ত্রিপুরা থেকে আসাম, হয় আসাম থেকে প্লেন ধরতে হয় আসামের গৌহাটি থেকে, অথবা ত্রিপুরা থেকে প্লেন ধরতে হবে। কারণ মিজোরাম ওই অঞ্চলে আর কোনো এয়ার স্ট্রিপ নেই, সবাইকেই ওই ত্রিপুরা এসে করতে হয়। তো চেষ্টা করা হচ্ছে যে যাতে ত্রিপুরাতেই তাকে আটকে দেওয়া যায়। যদি কোনো কারণে স্লিপ করে ত্রিপুরা থেকে বেরিয়ে যায়, প্রাইভেট কার ফারে করে যদি বেরিয়ে যায়, ডিরেক্টও যাওয়া যায়। গাড়ি ভাড়া করলেন, আপনি সোজা গেলেন দিল্লি। পয়সার তো তাদের অভাব নেই। তারা যে পয়সা কামিয়েছে এই সমস্ত এনসিপি করে, তাই তো পয়সার অভাব নেই। এখানে 12,000 15,000 যদি গাড়ি ভাড়া লাগে, 20,000 গাড়ি ভাড়া লাগে, সেফ চলে যাবে, কেউ তাকে ধরতে পারবে না, সেটাও হতে পারে। তবে দিল্লিতে গিয়ে যদি কোনো হাই কমিশন অফিসে যায়, ইউরোপিয়ান হোক, কানাডিয়ান হোক, আমেরিকার হোক, যে কোনো হাই কমিশনে যদি যায়, তাহলে পরে কিন্তু সে আটকা পড়ে যাবে। অন্তত দিল্লি পুলিশের খোঁচর যাকে বলে, মানে যারা খবরাখবর দেওয়া নেওয়া করে তাদেরকে বলে খোঁচর। এই খোঁচরের হাতে পড়ে তার কিন্তু অবস্থা খারাপ হবে, মেয়েদের মতো হবে। এখন আমি বলেছিলাম আমি খবরাখবর নিয়ে আমি কালকে দুপুরবেলা জানাবো।
কিন্তু খবরটা যখন আমি এখন পেয়ে গেলাম, আমি তো এই খবরটা করতেই বসে গেলাম। আপনারা একটুখানি খেয়াল রাখুন, এই খবরটা দিকে দিকে ছড়িয়ে দিন, যাতে তারাও তাদের বন্ধু বান্ধব মারফত এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারাও যাতে এই খবরটা মানে করে শেয়ার করে দিতে পারেন। এর ছবি তো আমি লাগাতে পারবো না, কারণ ইউটিউবে কোনো মহিলার ছবি দেখিয়ে কিছু বলা যায় না। আমি থাম্বনেলে ওই জন্য ছবি আমি লাগিয়ে দিয়েছি, মানে যে আমার থাম্বনেল লাগিয়ে দিয়ে করে দিয়েছে সে ওখানে ছবিটা লাগিয়ে দিয়েছে। তো তাকে বলে দেবেন যে থাম্বনেলের ওই ছবিটা, অথবা আপনারা নিজেরা পাঠিয়ে দেবেন, আপনারা সব পরিচিত লোকজন আছে। মাহাদিকে যখন ধরা গেছে, একেও তখন ধরা যাবে। একটু সময় মতো যদি আমি হোয়াটসঅ্যাপটা দেখতাম, তাহলে এতটা দেরি হতো না। এটা আমারও ভুল আছে, কারণ নানান কাজে আমি ব্যস্ত থাকি, নিউজ ফিউজের জন্য হোয়াটসঅ্যাপে যাওয়া হয় না। আর কেউ একটা হোয়াটসঅ্যাপ করলো, তারপরে তো আরো 50টা যদি হোয়াটসঅ্যাপ এসে যায়, সে মানে যে প্রথম পাঠিয়েছে রাত্রিবেলাতে, তারটা দেখলাম একেবারে নিচের দিকে চলে গেছে, যা হয় আর কি। আমি ঘুরতে ঘুরতে নিচের দিকে আর যাওয়া হয় না। তো এই যে এখন এরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি করে বেড়াতো, ভারতের নামে এত কুৎসা করতো, তাহলে এখন ভারতের দরজায় কেন? তোমরা তো পাকিস্তান যেতে পারতে, ডিরেক্ট ফ্লাইট রয়েছে, পাকিস্তান চলে যাও, একদম সেফ। ভারত এখন কিন্তু একদম সেফ নয় ভাই। এই যারা যারা আসার প্ল্যান করছেন না, ভারত একদম সেফ নয়। আর আমার কানে যদি আসে, আর আমি যদি ঠিকঠাক খবরাখবর পাই, তাহলে পরে কিন্তু আপনাদের মুক্তি নেই। মেহেদির মতো কিন্তু আপনাদেরও হাতে হাত করা পরিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনার কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত আমি তো কোনো খবর পাইনি, তবে পেয়ে যাব, এটা নিশ্চিত পেয়ে যাব। বেশ কয়েকজন আমায় প্রশ্ন করেছেন যে এরা ভিসা পায় কি করে। ভিসা অফিসে আমাদের কিন্তু স্কেলিটন স্টাফ আছে ভারতীয়, আর সমস্ত হচ্ছে আপনাদের বাংলাদেশি স্টাফ ওখানে যারা কাজ করে। আর এখানে এই বাংলাদেশি স্টাফগুলো এত বদমাইশ এরা, আর প্রণয় বারবারকে কতবার বলবো আমি, বারবার আমি একে বিদেশ সচিব বিক্রম মিশ্রকে বলবো, বারবার উনি প্রণয় বার্মাকে বলবেন, এ তো হয় না। দিনের স্মৃতি যাক, তখন ডিরেক্ট কথাবার্তা হবে, তখন দেখা যাবে খুনি, তখন অবস্থা হয়তো কিছুটা পাল্টাতে পারে। তো এরা করে কি, ওই স্লট ব্যাচে আপনারা যখন সত্যিকারের যাদের আপনাদের অসুস্থ হয়ে আছেন, তারা আপনারা স্লট পাচ্ছেন না, কারণ এরা যাদের টাকা আছে তারা 50,000 1 লাখ দিয়ে দিচ্ছে, তাদেরটা করিয়ে দিচ্ছে, এইভাবেই এরা পেয়ে যায়। আর গরিব মানুষ যার টাকা নেই সে পারে না, যার জন্য আপনারা পারেননি। কিন্তু যার কিডনি ট্রান্সপ্লান্ট হবে তিনি পেয়ে গেছেন, কারণ তার দ্রুত সুস্থ কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। এ ব্যাপারে ভারতবর্ষের মানুষ সর্বদাই এগিয়ে আছে, কেউ অসুস্থ হলে তার পাশে গিয়ে সবসময় দাঁড়ায়। তবে উনি ভুল জায়গা নির্বাচন করেছেন। যদি আমার সঙ্গে একটু আলাপ করে যদি কথা বলতেন, তাহলে আমি বলতাম যে চেন্নাই না গিয়ে আপনি হায়দ্রাবাদ যান, হায়দ্রাবাদ সিএমসি, হ্যাঁ, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসিতে যোগাযোগ করুন। এখানে আমার এক বোন আছে, তার যোগাযোগ আছে সিএমসিতে, সে বলে তার এজেন্ট আছে, সে রেগুলার চেন্নাই সিএমসি যাওয়া মানে হায়দ্রাবাদ যাওয়া আসা করে, তার সঙ্গে যোগাযোগ আছে। আমি বলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারতাম, কম প্যাকেজে হয়ে যেত। এখানে তো আপনার গলা কাটবে, আপনি চেন্নাই যেখানে গেছেন, অ্যাপেলো গেছেন, হয়তো গলা কাটবে। তো যাই হোক, এখন তাদের ব্যাপার, তারা এখন গিয়েছেন তাদের ব্যাপার। আমার যেটা বক্তব্য হলো, ওর ব্যাপার ছাড়ুন। এই যে সুরভি না কি ম্যাডাম,
যার ছবি আমি দিতে পারলাম না, বললে আমার ভীষণ দুঃখ হচ্ছে, কিন্তু দেওয়া যাবে না, দিলে বলে আমি একটা স্ট্রাইক খাবো, তাই আমি দিতে পারলাম না। একে তুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যদি খবরাখবর ঠিক সময় মতো পাই, আর পুলিশ যদি অনেস্টলি খাটে। অনেক পুলিশ আছে, আগের পুলিশগুলো ভালো ছিল, এবারে হয়তো কুঁড়ে পুলিশ জুটে গেল বা মালখোর পুলিশ জুটে গেল, এক গাদা পয়সা দিলে হাতে গুঁজে দিল, শেষে চোখ বন্ধ করে দিয়ে অন্যদিকে চলে যাবে, এমনও হতে পারে। ভারতবর্ষে মানে অসম্ভব কিছু নয়, সব জায়গাতেই আছে, সব জায়গাতেই ঘুষখোর পুলিশ আছে, সব জায়গায় 2 নম্বর অফিসার আছে, আর সব জায়গায় 2 নম্বরই পয়সায় কাজ হয়ে যায়। ফলে হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। যদি কিছু হয় আমি কালকে আবার একটা আপডেট দেবো এই ব্যাপারে। মানুষ আওয়ামী লীগকে কেন ভালোবাসে, কিংবা জামাত বিএনপিকেই বা কেন ভালোবাসে? হ্যাঁ, আপনি বলতে পারেন ইসলাম ধর্মের জন্য ভালোবাসে। ইসলাম ধর্মের জন্য শেখ হাসিনার চেয়ে বাংলাদেশে কে বেশি করেছে? এই যে 560টা মডেল মসজিদ কিংবা কওমি মাদ্রাসা ছাত্রদের স্বীকৃতি দেয়া, এগুলো তো শুধু উপরেরটাই আপনি হয়তো দেখেন, কিন্তু আন্তরিকভাবে ইসলাম ধর্মের জন্য বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বেশি কেউ তো কিছু করেনি। তাহলে মানুষ ইসলাম ধর্মের জন্য জামাত বিএনপিকে ভালোবাসে, এইটা সঠিক না। সঠিক হলো মানুষ জামাত বিএনপিকে ভালোবাসে 71 বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা, ভারত প্রতিশোধ, যার আপনার বাই প্রোডাক্ট হিসাবে এসেছে হিন্দু ঘৃণা, এগুলো দিয়ে আপনার সেই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা একেবারে 1975 সাল থেকে প্রপাগান্ডা ছড়িয়ে এসছে, এবং সর্বশেষ আমরা দেখেছি পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, ফরহাদ মজাজ, সলিমুল্লাহ, সবাই মিলে ওই যে শুধু ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে মগজ ধোলাই করেছে মানুষের। সেই জন্য মানুষ এই জামাত বিএনপিকে ভালোবাসে। আর অর্থনৈতিক উন্নতির যদি কথা আসে, তাহলে তো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া এই ব্যাপারে কোনো পারফরমার নাই। বাংলাদেশের যা কিছু উন্নয়ন আপনি দেখেন, সব শেখ হাসিনার হাতে করা। আপনি কোনটা বলবেন? আমি শুধু একটা জিনিস দেখি, যেটা 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সরকার করেছে, তাও সেটা কিন্তু এরশাদ শুরু করেছে, বিএনপি করেছে, এবং শেখ হাসিনা এসে উদ্বোধন করেছে। সেটা হলো এই যমুনা সেতু। আরেকটা কাজ খালেদা জিয়ার আমলে হয়েছিল, ওই যে 3 বিঘা করিডোর হস্তান্তর, সেটা কিন্তু শেখ হাসিনা করেছিল ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে আলাপ করে, আর খালেদা জিয়া ওটা উদ্বোধন করেছেন। এছাড়া বাংলাদেশের যত অভ্যন্তরীণ উন্নয়ন, সেটা আপনি এই যেগুলো আমরা চোখের সামনে দেখি, মেট্রো রেল, ফ্লাইওভার, 4 লেন রাস্তা, ইপিজেড, আরও কত কি, আপনি কোনটার নাম বলবো কোনটার নাম বলবো না, পদ্মা সেতু, সব কিছু শেখ হাসিনা একক হাতে করেছে। আপনার যা কিছু উন্নয়ন দেখেন বাংলাদেশের, কোনোটা তো বিএনপি করেনি। বিএনপি জামাত 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, কোনো অর্থনৈতিক উন্নয়ন করতে পারেনি। আপনি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় জিডিপির প্রবৃদ্ধি হিসাব করেন, বিএনপি জামাতের সরকারের সময় কিংবা খালেদা জিয়ার সরকারের সময় জিডিপির প্রবৃদ্ধি হিসাব করেন, কোনো ধরনের অর্থনৈতিক বিএনপি জামাত করতে পারে না। আর গরিব মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, এগুলার জন্য শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে ওরা কি করতে পেরেছে? একটু খোলা মনে বিচার বিশ্লেষণ করে দেখবেন তো। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক ধ্বংস, এর কারণ হলো জঙ্গি, জামাত, হেফাজত, এরা ইউনুসের মাধ্যমে ক্ষমতা এসেছিল, তারপরে তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তাহলে বাংলাদেশে এই যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি, এদেরকে ভালোবাসার মানুষের কারণটা কি আছে? আমাদের কাছে আপাতভাবে মনে হচ্ছে যে তারা ইসলাম ধর্মের জন্য বোধহয় এদেরকে ভালোবাসে, আসলে তা না। এদেরকে মানুষ ভালোবাসে প্রপাগান্ডা দ্বারা, হিন্দু বিদ্বেষ দ্বারা, এবং মৌলবাদীদের যে আপনার ভারত ঘৃণা ছড়ানো। কারণ ভারত 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশকে স্বাধীন হওয়ার ক্ষেত্রে স্বাধীনতাকামী বাঙালিদের সহায়তা করেছিল। এই যে একটা প্রপাগান্ডা বেসিস মগজ ধোলাই, যার কারণে মানুষ বিএনপি, জামাত এই দুটোকে ভালোবাসে। এখন আমার প্রশ্ন, প্রপাগান্ডার মাধ্যমে ভালোবাসা, হ্যাঁ আপনারা চিরস্থায়ী করেছিলেন, কিন্তু 2024 সালের এই জঙ্গি উত্থানে সব কিছু কিন্তু ভেঙে গেছে। এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা জনসচেতনতা এমনভাবে তৈরি করব, অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে কিন্তু জনতাই তাড়া করবে, আমাদের কিছু করতে হবে না। ভালোবাসে ইসলাম ধর্মের জন্য শেখ হাসিনার চেয়ে বাংলাদেশে কে বেশি করেছে? এই যে 560টা মডেল মসজিদ কিংবা কওমি মাদ্রাসা ছাত্রদের স্বীকৃতি দেয়া, এগুলো তো শুধু উপরেরটাই আপনি হয়তো দেখেন, কিন্তু আন্তরিকভাবে ইসলাম ধর্মের জন্য বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বেশি কেউ তো কিছু করেনি।
তাহলে মানুষ ইসলাম ধর্মের জন্য জামাত বিএনপিকে ভালোবাসে, এইটা সঠিক না। সঠিক হলো মানুষ জামাত বিএনপিকে ভালোবাসে একাত্তর বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা, ভারত প্রতিশোধ, যার আপনার বাই প্রোডাক্ট হিসাবে এসেছে হিন্দু ঘৃণা, এগুলো দিয়ে আপনার সেই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা একেবারে 1975 সাল থেকে প্রপাগান্ডা ছড়িয়ে এসছে, এবং সর্বশেষ আমরা দেখেছি পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, ফরহাদ মজাজ, সলিমুল্লাহ, সবাই মিলে ওই যে শুধু ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে মগজ ধোলাই করেছে মানুষের। সেই জন্য মানুষ এই জামাত বিএনপিকে ভালোবাসে।